শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্বও বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝরাত এবং ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। ফলে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত যশোর থেকে ঢাকা হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত পুরো এলাকায় কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগের বিভিন্ন এলাকার তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা এর কাছাকাছি নামতে পারে। আজ কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা এবং আশেপাশের এলাকায় এর প্রভাব কমলেও উত্তরাঞ্চলে দিনভর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ডিসেম্বর মাস আসলেই আমরা শীত, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাসই আমাদের শীতকাল এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমরা অনেক সময় আমরা শৈত্যপ্রবাহ পাই এবং সেই মৃদু থেকে মাঝারি পর্যন্ত পৌঁছে যায়। এখন তো ডিসেম্বরের মাঝামাঝি প্রায় কাছা এসে গেছে এবং এখন পর্যন্ত শৈত্যপ্রবাহ কিন্তু আসে নাই। এখন 10.2 শৈত্যপ্রবাহ যখন আসবে অত্যন্ত সময় সেটা কিন্তু মাঝামাঝি হয়ে যায়। তারই সূত্র ধরে এখন ডিসেম্বরের মাঝামাঝি প্রায় হয়ে আসছে, যদিও আজকে ডিসেম্বরের 12 তারিখ। এখন আজকে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তো এটা এরপরে কালকে আর একটু কমবে এবং এরপরে 14, 15, 16 অর্থাৎ ডিসেম্বর সেই মাঝামাঝিতেই আমরা পৌঁছে যাবো। তখন তাপমাত্রা আরো কিছুটা কমে আসবে এবং তখন মৃদু শৈত্যপ্রবাহ বা তারও বেশি হতে পারে। ডিসেম্বরের শুরু থেকেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের প্রকৃতিতে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে এই জেলায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। বিকেল থেকেই বাড়তে থাকে হিমেল হাওয়া ও কুয়াশা পড়া। গত 2 দিন ধরে দেখা মেলে না সূর্যের। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। জেলা প্রশাসক বলছেন, শীত মোকাবেলায় প্রস্তুত তারা। ঠাকুরগাঁও থেকে রফিকুল ইসলাম রোহানের তথ্যছবিতে জুবাইর রহমানের রিপোর্ট। ডিসেম্বরের শুরু থেকেই ঘন কুয়াশায় ঢেকে গেছে ঠাকুরগাঁওয়ের আকাশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ঝিরঝির করে পড়তে থাকে কুয়াশা। সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে শীত। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে দেখা গেছে দিনমজুর, শ্রমিক সহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। আমরা কাজ না করলে হয় না, এখানে অনেক কুয়াশার কারণে আমরা কাজ করতেছি না, বস্ত্র নাই, ওরার কাপড় নাই, কিভাবে যে কষ্টের মধ্যে আমরা কাজে যাই। ঠান্ডাতে আমরা গাড়ি ডিপার্টমেন্টের লোক, আমরা গাড়িতে কাজ করি। আমাদের উত্তরবঙ্গে শীতের প্রচুর প্রকোপ। ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো কার্যালয় না থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় স্থানীয় তাপমাত্রার হিসাব রাখে। জানা গেছে, কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এরকম কুয়াশাগুলো তো চলা যাবে না, যে কুয়াশা দেখা যাচ্ছে। ঠান্ডাটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা খুব বাড়তি। চলাফেরা করতে পারি না, বয়স হচ্ছে এখন 60-70 বছর বয়স প্রায়। মানে আপনার কি করছে, শীতের নাই কাপড়, খুব অসহায় মানুষ। শীতের তা কাজ করতে পারি না, খুব সমস্যা। তারপরও যেতে হয়, এই আর কি, খুব কষ্ট হয়। শীত মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত বলে জানালেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উত্তরে অবস্থিত ঠাকুরগাঁও জেলায় ইতিমধ্যে শীত পড়ে গিয়েছে। আমাদের যা চাহিদা সেগুলো পেলে আমরা খুব দ্রুতই শীতবস্ত্র দুস্থ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিব। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। ধন্যবাদ আপনাকে। উত্তরের জেলা কুড়িগ্রামে কিন্তু দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। বিশেষ করে কিন্তু বিকেল থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত কিন্তু শীতের চাদরে কিন্তু ঢাকা থাকে কিন্তু প্রকৃতি। তবে আজ কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে সূর্যের দেখা মিলেছে। তো এই উত্তরের জেলা কুড়িগ্রামে এটি কিন্তু একটি নদী বিস্তৃত এলাকা। এখানে কিন্তু চর ও দ্বীপচরের অনেক বাসিন্দা কিন্তু এখানে বসবাস করে। এই তীব্র শীতে কিন্তু যত শীত বাড়ছে তত কিন্তু ছিন্নমূল মানুষ ও নিম্ন আয়ের মানুষের মাঝে কিন্তু অনেকটা ভোগান্তি বেড়েই চলেছে। যারা কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষগুলো, তারা কিন্তু সঠিক সময়ে কিন্তু কাজে যেতে পারছে না। তো আমরা হাসপাতাল ঘুরে দেখেছি যে এই তীব্র শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধরা শীতে আক্রান্ত হয়ে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। তো আজ কুড়িগ্রাম জেলার রাধারহাট আবহাওয়া অফিসের সুবল চন্দ্র সরকার আমাদের জানিয়েছে, আজ কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানিয়েছেন যে এই মাসের মধ্যে কয়েকটা শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জেলার উপর দিয়ে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে শীতের সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ।
ঘন কুয়াশার কারণে 7 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 10টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। গত রাত 3টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এই কারণে ঘাটে 6টি ফেরি যানবাহন নিয়ে আটকে নোঙ্গর করে এবং দৌলতদিয়া ঘাট প্রান্তে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীসহ চালকরা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন গিয়াস উদ্দিন আল মামুন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। এই মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ 2012 সালের 30 জুলাই খালাস পায় মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং করার দায়ে 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের পুরো কৌশল বিভাগের শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত হয়। পরে কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা এই 6 মাস বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবে না। তবে তারা চাইলে আগামী 15 দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন। দিনাজপুরের পার্বতীপুরে একই সাথে 2 প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ উঠেছে এমপিওভুক্ত এক শিক্ষকের বিরুদ্ধে। প্রতিষ্ঠান প্রধানের যোগ সাজশে অভিযুক্ত শিক্ষক দিনের পর দিন এই কার্যক্রম চালিয়ে আসায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবক ছাড়াও স্থানীয় সচেতন মহলের। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালিকাপুর এলাকায় অবস্থিত মাতৃবিদ্যায়তন উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক পদে নিয়োগের পর 2002 সাল থেকে এমপিওভুক্ত হিসেবে কর্মরত থাকলেও নিয়মিত শ্রেণী পাঠদান কার্যক্রম করছেন না মিজানুর রহমান। প্রধান শিক্ষকের সহযোগিতায় ক্লাস ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই তিনি ক্লাস করান পার্শ্ববর্তী হাসান আলী মহাবিদ্যালয় নামে আরেক প্রতিষ্ঠানে। ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক প্রতিষ্ঠানের এমবিওভুক্ত শিক্ষক হয়েও 10 বছর ধরে অন্য প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরির ঘটনা জানতে হাসান আলী চৌধুরী মহাবিদ্যালয়ে গেলে সত্যতা মেলে মিজানের বিরুদ্ধে আনা অভিযোগের। বিদ্যালয় চলাকালীন সময়ে মিজানুর রহমান কলেজে এসে ক্লাস নেন বলে জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা। 2014 সাল থেকে করেন। আমার সাবজেক্ট হলো সমাজ বিজ্ঞান। প্রতিদিন 12টায় আসেন, 1টায় আসেন, শিডিউল যেটা আছে সেই। একই সময়ে 2 প্রতিষ্ঠানে চাকরির বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত এই শিক্ষক। সেই সাথে সংবাদ প্রচার না করতে সাংবাদিককে টাকা দেওয়ার চেষ্টা করেন তিনি। যখন প্রতিষ্ঠান তৈরি করে তখন বলছিল যে আমাদের প্রতিষ্ঠান চলতেছে না, খুব কোনো টিচাররাও আসে না, একটু পার্ট টাইমে একটু পারলে একটু ক্লাস নেন। এ বিষয়ে জানতে চাইলে মাতৃবিদ্যায়তনের প্রধান শিক্ষক জানান তাকে আগেও নোটিশ দিয়ে নিষেধ করা হলেও তিনি মানেননি। আগে জানতাম, কিন্তু ওনাকে আমি নোটিশ দিয়ে বাধা করছি। তারপরেও যদি উনি রাতের অন্ধকারে কিছু করে থাকে সেটা তো আমি দায়ভার নিতে পারবো না। ঘটনার বিষয়ে অবগত নন উল্লেখ করে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই বিষয়ে কোনো অভিযোগ আমার উপজেলা অফিসে এখন পর্যন্ত জমা হয়নি। হ্যাঁ, অভিযোগ যদি আসে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আইন অনুযায়ী। মিজানুর রহমানের মতো অনিয়মের সাথে জড়িত শিক্ষকদের দ্রুত আইনের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। ইলিয়াস কমল, মাই টিভি। ময়মনসিংহের ভালুকায় স্বামী স্ত্রী সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার হবিরবাড়ি এলাকায়। ভালুকা মডেল থানার তদন্ত ওসি হুমায়ুন কবির জানান, ডুবালিয়াপাড়া এলাকায় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী মফিজুর রহমান সাগর ও স্ত্রী রেহেনা আক্তার নূপুর আত্মহত্যা করেছে। একই সময় কাশর এলাকায় স্বামীর সাথে অভিমান করে সোনালী আক্তার নামে আরেক গৃহবধূ গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহতরা তারা 3 জনই কারখানার শ্রমিক ছিলেন।
না ফেরার দেশে চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। সকাল 8টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছিল। পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম জানান, প্রয়াতের মরদেহ আজ বারডামের হিমঘরে রাখা হবে। কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছেন পাপিয়া সারোয়ার। 4 দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা সরকারে আছে তারা জোর করে ক্ষমতা নেয়নি, জনগণ তাদের দায়িত্ব দিয়েছে। কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ দূর হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা জোর করে ক্ষমতা দখল করে নেয়। আমরা এদেশের জনগণ, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমরা তাদের দায়িত্ব দিয়েছি যে তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাত্রা শুরু হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের। দেশের 9ম কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে 2023-24 শিক্ষাবর্ষে 2টি অনুষদে গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণদের ভর্তির মাধ্যমে অস্থায়ী ক্যাম্পাসে এই ভর্তি কার্যক্রম শুরু হয়। শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে জেলাবাসীর প্রত্যাশা পূরণে বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার প্রত্যাশা উপাচার্যের। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবের রহমান। কৃষিভিত্তিক কুড়িগ্রাম জেলার কৃষি, মৎস্যসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে 2020 সালে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এরপর 2021 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর জেলা শহরের কৃষ্ণপুরের রেল ক্রসিং এলাকায় একাডেমিক ভবন ও পার্শ্ববর্তী ভোকেশনাল মোড়ের ভাড়া ভবনে প্রশাসনিক ভবন স্থাপন করা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি কুড়িগ্রামবাসী। আর এই বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থী হয় নিজেদের অনুভূতির কথা জানায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে অভিভূত তারা। আমি গাইবান্ধা থেকে আসছি। আমি কৃষি অনুষদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি হচ্ছি আজকে। আমার বাসা নরসিংদীতে। আমি এবার কুড়িগ্রাম ইউনিভার্সিটিতে পেয়েছি। তো ভার্সিটিটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। প্রথম দিন এসে এবং অন্যান্য স্টাফরা যেভাবে আচরণ করেছে এটা আমার খুবই মনোমুগ্ধ। আমি ময়মনসিংহ থেকে এসেছি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ ডেভেলপ করবে এই আশা করতেছি। আমি নারায়ণগঞ্জ থেকে আমার ছেলেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে জন্য ভর্তি করতে নিয়ে আসছি। প্রথম মনে করছিলাম যে নতুন কীরকম কি জিনিস হয়, তাই সে দেখলাম ভালো। আমি রংপুর থেকে এসেছি। আমার মেয়ে এবারে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আমরা খুশি, যেহেতু পাশাপাশি আমাদের রংপুরের পাশাপাশি কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে। মাশাআল্লাহ, এই সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ এবং এই কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের খুব আশা। এক ছাদের নিচে অনলাইনে সব ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের ঝামেলা পোহাতে হচ্ছে না ও সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তারা বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা সুবিধা সহ আবাসিক সুবিধার দাবিও জানান। আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সিস্টেমটা আছে, এটা আপনার পুরোপুরি অনলাইন ভিত্তিক এবং এর পেমেন্ট থেকে শুরু করে এভরি যত অপারেশন আছে সবগুলো আমরা অনলাইনে করতেছি। কৃষি ও মৎস্য এই দুটি অনুষদে চলতি বছরে গুচ্ছ পদ্ধতিতে 80 জন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে জানুয়ারির শেষ দিকে ক্লাস শুরু করা হবে এবং এটি আন্তর্জাতিক মানে রূপ দেওয়া হবে বলে আশা করেন উপাচার্য। আমাদের আজকে ভর্তি যে প্রক্রিয়া, এটি দ্বিতীয় দিন। গতকালকে আমরা
17 জন আমাদের নতুন ছাত্রছাত্রী পেয়েছি। টোটাল আমাদের 40 জন এবং 40 জন করে 80 জন ছাত্রছাত্রী 2 অনুষদ মিলে নেওয়ার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং আমরা আশা করছি জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে আমাদের যে নতুন ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস কার্যক্রম শুরু করতে পারব। জেলা শহরের নলিয়ার দোয়ায় 250 একর জমিতে নির্ধারণ করা হয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা। বর্তমানে ভাড়া ভবনে 2টি অনুষদে শিক্ষা কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে অনুষদের সংখ্যা বলে জানান সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।